প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ঢাকা কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনলাইন ক্লাসে আমি প্রফেসর হোসনেরা হাসি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের পারস্য ও মধ্য এশিয়ার ইতিহাস। আমাদের আজকের আলোচ্য বিষয় চেঙ্গিস খান। চেঙ্গিস খান সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে মঙ্গল কারা। চলো আমরা আগে জানতে চেষ্টা করি মঙ্গল কারা। মঙ্গলরা ছিল হুন জাতির বংশধর। তারা যাযাবর ন্যায় গোবি মরুভূমির উত্তরাংশ হতে মধ্য এশিয়ার পূর্বাংশ পর্যন্ত বিস্তৃত স্টেপ অঞ্চলে বসবাস করত। স্টেপ অঞ্চল বলতে বোঝায় সেই বিস্তীর্ণ সমভূমি যেখানে ছোট ছোট ঘাস দ্বারা আবৃত ছিল, কিন্তু সেখানে কোনো বড় গাছ হতো না। ইউক্রেন থেকে সাইবেরিয়া হয়ে মধ্য এশিয়ার বিস্তৃত অঞ্চল পর্যন্ত এই স্টেপ অঞ্চল বিস্তৃত ছিল। এটাকে বলা হতো ইউরেশিয়ান স্টেপ অঞ্চল। এই অঞ্চলকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়েছিল: মঙ্গোলিয়ান স্টেপ অঞ্চল, কিপচাক স্টেপ অঞ্চল এবং রাশান স্টেপ অঞ্চল। এই মঙ্গোলরা বসবাস করত মঙ্গোলিয়ান স্টেপ অঞ্চলে। এই মঙ্গোলিয়ারা আবার তিন ভাগে বিভক্ত ছিল, তা হলো শ্বেত, কৃষ্ণ, বন্য, তাতার। এই সময় তারা কিং রাজবংশের অধীনে ছিল। চেঙ্গিস খানের বংশধর একজন অপরাধে দণ্ডিত হয়ে প্রাণদণ্ডে দণ্ডিত হন। ফলে তারা ক্ষুব্ধ হয়ে কুবলিয়ার নেতৃত্বে আলাদাভাবে সংঘবদ্ধ ও শক্তিশালী হওয়ার চেষ্টা করতে থাকে। কুবলিয়ার পরে মঙ্গোলিয়ার নেতৃত্ব গ্রহণ করেন বুরজিমিন গোত্রের ইসুকে। কুবলিয়ার চেয়ে আরো শক্তিশালীভাবে মঙ্গোলিয়ানদের সংঘবদ্ধ করছিলেন বিধায় শঙ্কিত হয়ে কিং রাজারা ইসুকের বিরুদ্ধে তাতারদের এড়িয়ে দেন এবং তাতারদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে ইসুকে মারা যান। এখন আমরা জানব চেঙ্গিস খান কে ছিলেন সেই সম্পর্কে। চেঙ্গিস খানের পিতা ইসুকে ছিলেন বুরজিমিন গোত্রের লোক। তার দুইজন স্ত্রী ছিল, একজন সুদেচি, অন্যজন হোয়েলেনের গর্ভে জন্মগ্রহণ একটা শিশুপুত্র, যার নাম ইসুকে রাখেন তিমুজিন। 1162 খ্রিস্টাব্দে তিমুজিন জন্মগ্রহণ করেন। অপরদিকে ইসুকে নিজেকে শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা করেও তাতারদের আক্রমণে অত্যাচারে তিনি সেভাবে নিজেকে সংগঠিত ও শক্তিশালী করতে পারছিলেন না। ফলে তিনি চিন্তা করলেন যে তার ছেলেকে এমন একটি গোত্রের সাথে বিয়ে দিবেন যাতে তার শক্তি বৃদ্ধি পায়, এবং সেই উদ্দেশ্যে তিনি ঐশিরাত গোত্রের মেয়ে বর্তির সাথে তার ছেলে তিমুজিনের বিয়ে দেন। সেই সময়ে মঙ্গোলিয়ার প্রথা ছিল যে মেয়ের পরিবার সবসময় ছেলে পরিবারের চেয়ে ধনী হতো, এবং এই ক্ষেত্রে বর্তির পরিবার তিমুজিনের চেয়ে ধনী, সম্পদশালী ও শক্তিশালী ছিল। ফলে তিমুজিনের পরিবারকে বিয়ের সময় যৌতুক দিতে হয়, এবং যৌতুক দেওয়া হয় একটি কালো চামড়ার জ্যাকেট।
এবং সেই সময়কার প্রথা অনুযায়ী তিমুজিন বিয়ের পর বর্তির বাড়িতে 3 বৎসর অবস্থান করে। অতঃপর দেখা যায় যে ইসুকে মারা গেলে তিনি তার বাবার পরিবারে ফিরে আসেন এবং তার 3 ভাই, সৎ 2 ভাই এবং 1 বোনকে নিয়ে বসবাস করতে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই সময় তার সৎ ভাই আবাগা তার মা হুয়েলেনকে জোরপূর্বক বিয়ে করেন এবং প্রতি রাতে তিনি তার মাকে তার সৎ ভাইয়ের দ্বারা ধর্ষিত হতে দেখেন। এতে তার হৃদয় রক্তাক্ত ক্ষতবিক্ষত হয় এবং তার মন কঠিন ইস্পাত রূপ লাভ করে এবং একসময় তিনি আবাগাকে হত্যা করেন। এরপরে আমরা দেখতে পাই যে তিমুজিন তৈজিদ গোত্রের লোকের দ্বারা বন্দী হন এবং তাকে দাসে পরিণত করা হয়। সেখানে অবস্থান করার সময় তিনি সুকৌশলে দ্বাররক্ষীর ছেলে জেলাউনের সাহায্যে তিনি পালিয়ে আসেন এবং তার পিতার রেখে যাওয়া 30-40 হাজার লোকের যে দলটি ছিল সেটির নেতৃত্ব গ্রহণ করেন। কিন্তু প্রথমে মঙ্গোলিয়ানরা তার নেতৃত্ব মানতে ইতস্তত করিতেছিল, কারণ তিমুজিনের বয়স তখন মাত্র 13 বছর। পরবর্তীতে তিনি তার প্রজ্ঞা, দুর্দর্শিতা, জ্ঞান দ্বারা সকলের মন জয় করেন এবং কারাকোরামে রাজধানী স্থাপন করে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন। 1206 খ্রিস্টাব্দে তিনি লাভ করেন খান উপাধি এবং ইতিহাসে পরিচিতি লাভ করেন চেঙ্গিস খান রূপে। আচ্ছা, আমরা এখন দেখব চেঙ্গিস খানের রাজ্য কিভাবে বিস্তার লাভ করে, কিভাবে তিনি রাজ্যকে তার প্রসারিত করেন। কারাকোরামে রাজধানী করে রাজত্ব প্রতিষ্ঠা করার পর চেঙ্গিস খান প্রথমে উত্তর চীনের দিকে অগ্রসর হন এবং পরপর 3টি অভিযান পরিচালনা করে তিনি পিকিং পর্যন্ত এলাকা দখল করেন। অতঃপর তিনি তুর্কিস্তানের দিকে অগ্রসর হন এবং সেখানকার কারাগিতা রাজবংশকে তিনি পরাজিত করেন। অতঃপর তুর্কিস্তানও তার করতলগত হয়। অতঃপর চেঙ্গিস খান পশ্চিম দিকে তার দৃষ্টি নিবদ্ধ করেন এবং তার সাথে খাওয়ারেজিমের শাহের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। এই সংঘর্ষের সূত্রপাতের ক্ষেত্রে আমরা 3টি কারণ দেখতে পাব। প্রথমত, খাওয়ারেজিমের শাহ রাজা তারা ছিলেন অত্যন্ত বিশাল রাজ্যের অধিকারী। তার রাজত্ব পাক ভারত থেকে শুরু করে তুর্কিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। অপরদিকে চেঙ্গিস খানের রাজত্বের সীমাও তুর্কিস্তান পর্যন্ত চলে এসেছিল। চেঙ্গিস খান এবং খাওয়ারেজমের শাহ উভয়ে ছিলেন উচ্চাভিলাষী, ফলে তাদের মেঝে সীমান্ত সংঘর্ষ চলতে থাকে। দ্বিতীয়ত, চেঙ্গিস খান খাওয়ারেজমের শাহের নিকট তাকে পুত্র সম্বোধন করে একটি পত্র লিখেন, কিন্তু খাওয়ারেজমের শাহ তার এই পুত্র সম্বোধন করার অর্থ বুঝতে পারেন এবং তার দূতকে এই চিঠি গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তৃতীয়ত, চেঙ্গিস খানের বাণিজ্যিক কাফেলা থেকে কয়েকজন বণিককে খাওয়ারেজমের শাহ বন্দী করেন এবং হত্যা করেন। ফলে চেঙ্গিস খান একজন দূতকে খাওয়ারেজমের শাহের নিকট পাঠান তার ক্ষতিপূরণ দাবি করে। খাওয়ারেজমের শাহ চেঙ্গিস খানকে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি গ্রহণ করেন এবং তার দূতকে হত্যা করেন। ফলে চেঙ্গিস খান এবং খাওয়ারেজমের শাহের সাথে সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়।
অতঃপর চেঙ্গিস খান তার 4 পুত্র এবং 7,00,000 সৈন্যের একটি বিশাল বাহিনী গঠন করে খাওয়ারেজমের শাহকে প্রতিহত করার জন্য অগ্রসর হন। খাওয়ারেজমের শাহ চেঙ্গিস খানকে প্রতিহত করার জন্য 4,00,000 সৈন্যের একটি বাহিনী গঠন করেন। কিন্তু প্রথম যুদ্ধেই খাওয়ারেজমের শাহ চেঙ্গিস খান নিকট পরাজিত হন এবং চেঙ্গিস খান দখল করে নেন বুখারা, মার্ভ, সমরকন্দ, হোজান ইত্যাদি বিভিন্ন এলাকা। তিনি এরপর 4 বৎসর ধরিয়া অবস্থান করে সেখানে পাক ভারত থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত অঞ্চল দখল করে নেন। এই সময়ে চেঙ্গিস খান হাতে পরাজিত হয়ে মুহাম্মদ শাহ পালিয়ে যান এবং কাস্পিয়ান সাগরের তীরবর্তী এলাকায় তিনি মারা যান। কিন্তু এর ফলে চেঙ্গিস খানের যুদ্ধের অবসান ঘটে না। তার দৃষ্টি নিবদ্ধ হয় খাওয়ারেজম শাহের ছেলে জালালউদ্দিনের উপর। জালালউদ্দিন নিজেকে চেঙ্গিস খানের হাত থেকে রক্ষা করার জন্য পাক ভারতের সুলতান ইলতুৎমিশের রাজদরবারে আশ্রয়ের প্রার্থনা করেন। কিন্তু চেঙ্গিস খানের ভয়ে ইলতুৎমিশও তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। ফলে জালালউদ্দিন পারস্য দিকে চলে যান এবং আতাবেক শাহের কন্যাকে বিয়ে করে তিনি নিজেকে পারস্যে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তিনি জর্জিয়া ও আজারবাইজান জয় করে সেখানে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেন। কিন্তু চেঙ্গিস খান জালালউদ্দিনকে ধাওয়া করা থেকে নিবৃত্ত হন নাই। ফলে তাদের দুজনের মাঝে আবারও যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে পরাজিত হয়ে জালালউদ্দিন সিন্ধু তীরে চলে যান এবং সেখানে একজন কুর্দির দ্বারা তিনি নিহত হন। এই যুদ্ধে যদিও বা জালালউদ্দিন নিহত হয়েছিলেন, তথাপি তার রণকৌশলে মুগ্ধ হয়ে চেঙ্গিস খান বলেছিলেন যে একজন পিতা এমন একজন পুত্র থাকাই উচিত। এতে জালালউদ্দিনের রণকৌশলে তিনি প্রশংসা করেছেন। এরপরে চেঙ্গিস খান তার 2 জন সেনাপতিকে প্রেরণ করেন দক্ষিণ পশ্চিম পারস্য এবং মধ্য এশিয়া বিজয়ের জন্য। তাদের দ্বারা এই অঞ্চলগুলি জয় হলে তিনি স্কেপ অঞ্চলের দিকে অগ্রসর হন। কিন্তু দুর্ভাগ্যবশত চেঙ্গিস খান মারা যান। তার মৃত্যুর পর তার পরিবার এবং সৈন্যরা তার লাশ একটি কাঠের তৈরি বিরাট কফিনের ভেতর নিয়ে মঙ্গোলিয়ার দিকে অগ্রসর হন। এই কফিনটি বয়ে যেতে নিতে 12টি ষাঁড় লাগে। এতে বোঝা যায় যে তার কফিনটি কত বৃহৎ ছিল। এই কফিনের প্রতি শুধু তার মৃতদেহই ছিল না, এর সাথে দেওয়া হয়েছিল তার ব্যবহৃত তলোয়ার, তীর, ধনুক, বর্শা এবং তার ব্যবহৃত সূচালো টুপি ও তার জয় করে আনা 78টি রাজ মুকুট। এই কফিন মঙ্গোলিয়ার দিকে নিয়ে যাওয়ার সময় পথে যাদের সাথে দেখা হয় তাদেরকেই চেঙ্গিস খানের বাহিনী নির্মমভাবে হত্যা করে। এর কারণ ছিল যাতে কেউ জানতে না পারে যে চেঙ্গিস খান মারা গিয়েছেন অথবা তার লাশ কোথায় নিয়ে কবরস্থ করা হচ্ছে। অতঃপর তারা চেঙ্গিস খানের লাশ নিয়ে হাজির হন মঙ্গোলিয়ার বৃহৎ পর্বত বুওর খালদুনের নিচে।
চেঙ্গিস খানের ইচ্ছা অনুযায়ী একটি দেবদারু গাছের নিচে তার জন্য কবর খোঁড়া হয়। এই কবর খুঁড়তে নিযুক্ত করা হয়েছিল ২,৫০০ শ্রমিক। কবর খোঁড়া শেষ হয়ে গেলে তার কফিনটিকে কবরের ভিতরে রাখা হয় এবং মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। অতঃপর ওই ২,৫০০ শ্রমিককে মেরে ফেলা হয়। তারপর এই মাটি দিয়ে ঢাকার পরে সেই জায়গা দেখে যেন কেউ বুঝতে না পারে এখানে কিছু আছে বা কিছু করা হয়েছে, সেজন্য প্রায় ১০০ ঘোড়া তার উপর দিয়ে দৌড়িয়ে নেওয়া হয় এবং প্রবর্তীর উপরে অসংখ্য গাছ লাগিয়ে দেওয়া হয়। অতঃপর এই কাজে নিযুক্ত সৈনিকেরা, বাকি যারা অবশিষ্ট ছিল, তারা নিজেরাই আত্মহত্যা করেন। এতে দেখা যায় যে চেঙ্গিস খান জীবিত অবস্থায় তার বিশাল রাজ্য প্রতিষ্ঠা করতে যেমন অসংখ্য লোকের প্রাণ নিয়েছিলেন, মৃত্যুর পরেও আবার অনেক লোকের প্রাণ চলে গেল। চেঙ্গিস খান মারা যাওয়ার পর তার এই বিশাল রাজ্যের উত্তরাধিকার হন তার ছেলে এবং তার বংশধরদের মাঝে কুবলাই খান ছিলেন সবচেয়ে বেশি বিশাল রাজ্যের অধিকারী এবং তার আরেক বংশধর হালাকু খান, তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইলখানি বংশ। কিন্তু চতুর্দশের মধ্যভাগে যে দেখা যায় যে মঙ্গলরা দুর্বল হয়ে পড়ছে এবং তার স্থানে মাথা উঁচু করে নতুন শক্তির অভ্যুদয় করেন, সেটা হলো তৈমুল্য। পশ্চিমা ঐতিহাসিকগণ চেঙ্গিস খানকে স্বর্গীয় অভিশাপ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু আমরা যদি সেই সময়কার শাসকদের অর্থাৎ মধ্যযুগীয় শাসকদের চরিত্র দেখি, তাহলে দেখা যাবে যে তখনকার সকল শাসকই অবাধে রাজ্য জয় করতেন তাদের ক্ষমতা অনুযায়ী, এবং এই রাজ্য জয় করতে যে তারা অবাধে মানুষ হত্যা, বাড়িঘর জ্বালাও ধ্বংস সাধন করতেন। অর্থাৎ এটা মধ্যযুগের শাসকের স্বাভাবিক চরিত্র ছিল। আমরা যদি সে সময়ের আরো বিখ্যাত কয়েকজন শাসককে দেখি, যেমন শার্লিমেন, জুলিয়াস সিজার, হানিম্যান, আলেকজান্ডার, এই শাসকেরাও কিন্তু এই বর্বর কাজ থেকে বিরত ছিলেন না। তাহলে শুধু এই কাজের জন্য চেঙ্গিস খানকে স্বর্গীয় অভিশাপ বলে আখ্যায়িত করা সমীচীন হবে কিনা তা আমাদের ভাবতে হবে। চেঙ্গিস খান যে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাজ্যকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য তিনি কিছু কৃতিত্ব রেখে গিয়েছিলেন। যেমন সেই রাজ্যকে সুপ্রতিষ্ঠা করার জন্য তিনি কতগুলি আইনের প্রচলন করেন, যে আইনগুলিকে একসাথে বলা হতো উলাঙ্গা ইয়াসা, এবং আরো ডাক সুবিধার জন্য তিনি ডাক বিভাগের প্রচলন করেছিলেন। তিনি গোলন্দাজ বাহিনী গঠন করেছিলেন, বিশাল সৈন্যবাহিনী গঠন করেছিলেন, যা রণকৌশলে অত্যন্ত পারদর্শী ছিল এবং যে কোনো যুদ্ধে বিপদে তারা ধীর স্থিরভাবে এগিয়ে যেত। এই সকল কাজ সম্পাদন করলে তার চরিত্রের আরো কিছু বিশাল দিক ছিল, যেমন তিনি যে সকল এলাকা জয় করেছিলেন সেই সব এলাকার জ্ঞানী গুণীজন, সাধু, সন্ন্যাসী, এদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। অপরদিকে যে সকল চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী ছিলেন তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। এছাড়া তার চরিত্রের একটি বিশেষ দিক ছিল, তার রাজত্বে সকলেই তাদের ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারত, তিনি কোনো বাধা সৃষ্টি করতেন না। এর ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাই যে একসময় মঙ্গলরা ইসলামের ছায়াতলে চলে আসে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে।
চেঙ্গিস খান তার রাজত্ব যে বিশাল এলাকা জুড়ে গঠন করেছিলেন তা ছিল চীন, তুর্কিস্তান, আফগানিস্তান, খোরাসান, ইরান ও ককেশাসে রাশিয়া পর্যন্ত। এই বিশাল সাম্রাজ্য গঠন করতে গিয়ে তিনি কোটি কোটি মানুষকে একত্রিত করেছিলেন এবং তার এই রাজ্য জয়, রাজ্য বড় করার ধারা তার উত্তরসূরিদের সময়ও চলমান ছিল, ফলে তারা একসময় মধ্যপ্রাচ্য তাদের দখলে নিয়েছিল এবং তার বংশধর হালাকু খান ইসলামী রাষ্ট্রের সোনালী যুগে বাগদাদে এসেও হাজির হয়েছিল। চেঙ্গিস খান সম্পর্কে আমরা আলোচনা করে এটুকু বলতে পারি যে তিনি শুধু যে মধ্যযুগীয় একজন শাসক ছিলেন তাই নয়, তিনি একজন বিখ্যাত, দূরদর্শী, প্রজ্ঞাশীল শাসক ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ চেঙ্গিস খান সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনেছ এবং উপকৃত হয়েছ। পরবর্তীতে আমি তোমাদের সাথে আবার ক্লাসে সংযুক্ত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়ালেখা করো মনোযোগ দিয়ে এবং নিজেদেরকে উজ্জীবিত রাখো। এই প্রত্যাশায় এখানে রাখছি। আল্লাহ।